নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জ্যাক বোর্ড, ঠিক আছে, ক্লাস 10-এর জন্য বাংলা ক্লাস সম্পূর্ণ আর সমাস। আজকের টপিকস হচ্ছে সমাস। এর পূর্বে আমি সন্ধির উপর একটা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। এইবারে আমরা সমাস নিয়ে আলোচনা করব। আর তোমাদের যে 10 ক্লাসে যে বাকি গদ্য পদ্য রয়েছে, ঠিক আছে, যত যে কবিতা রয়েছে তার সাথে যে কাহিনীগুলো রয়েছে সকলের ভিডিও আপলোড করা হয়ে গেছে। তাছাড়াও তোমাদের পত্র কীভাবে লিখবে, অনুচ্ছেদ কীভাবে লিখবে, গল্প কীভাবে লিখবে, যেগুলোতে অনেক অনেক নম্বর রয়েছে, ঠিক আছে, 7 নম্বর 8 নম্বর করে সেলারও ভিডিও আপলোড করা হয়েছে। যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে পেয়ে যাবে, প্লে লিস্টে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। এবারে অনুরোধ রইল সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সেটা হচ্ছে তোমাদের কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাটা। আমার কাজ হচ্ছে তোমাদেরকে সম্পূর্ণ সহজ সরল ভাষায় ভিডিও বানিয়ে দিয়ে তোমাদেরকে টপিকটা বা বিষয়টা বুঝিয়ে দেওয়া। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সমাস নিয়ে আমরা এখন এখানে অনেকটা বিস্তারিত আলোচনা করব না, ঠিক আছে। সমাস হচ্ছে একটা অনেক বড় টপিকস, ঠিক আছে। সবারই সমাসের নাম শুনলেই সমস্যা হয়ে যায় মনের মধ্যে, যে তাই তো কী হবে আর কোন সমাসটা আসবে। তো এই ভিডিওটা দেখার পরে তোমাদেরকে কোনোটাই আর সন্দেহ রবে না, সব দূর হয়ে যাবে। সমাসের কিচ্ছু পড়ার দরকার নেই, কিছু নিয়মের কোনো পড়ার দরকার নেই। মোটামুটি আমি যেগুলো বলছি সেগুলো জানলে হয়। সংক্ষেপে যদি সমাসকে বলি বা তাহলে দুই বা ততোধিক পদের পরস্পর মিলনকে সমাস বলে, এইটুকু জানলেই হলো। সংক্ষেপে বলছি, দুই বা ততোধিক পদের মিলনকে পরস্পর মিলনকে সমাস বলে, শেষ। সন্ধিতে হয় কি, সন্ধি হয় বর্ণের মিলন, সমাস হয় পদের মিলন, বাস, আর কিছু প্রয়োজন নেই। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে সমাসে কেমন হয়, মাতা ও পিতা, ঠিক আছে, মাতা ও পিতা, যেমন কাঁচকলা, কাঁচা যে কলা, বা এরকম ধরনের তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে। এবার সমাসের প্রকারভেদ কি, সমাসের সাধারণত প্রকারভেদ হয়ে থাকে 6 প্রকার, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি আর অবয়ীভাব সমাস। এই সমাসগুলোর মধ্যে যে কোনো 4টা প্রশ্ন তোমাদের আসবে পরীক্ষাতে, ঠিক আছে। তো আমরা খুব সহজেই জেনে নেব, তোমাদের আজকে কোনো সন্দেহ রইবে না, ডাউট রইবে না। যখনই তোমরা সমাস এর প্রশ্নটা দেখবে পরীক্ষাতে, ঠিক আছে, আগামীকালকে, তখন একটা কথা মনে রাখবে, দ্বন্দ্ব সমাস কোনগুলো হবে। দ্বন্দ্ব সমাস হবে সেইগুলো যার এই যে পূর্বপদ আর পরবর্তী পদ বা উত্তর পদ যাকে বলা হয়। যেমন প্রশ্ন তোমাদের থাকবে যে মাতা পিতা, ঠিক আছে, এর বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো। তো প্রশ্নই থাকবে যে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো, তখন অপশানে দেখবে দেওয়া থাকবে যে এইগুলো। তো এটা হচ্ছে কি, এর পূর্বপদ মাতাটা আছে, পিতাটা আছে কি পরপদ বা উত্তরপদ। এবারে কি করে জানবি যেটা তাহলে দ্বন্দ্ব সমাস এই হবে বা এর বেশ বাক্য, আমরা এরকমই করব। শব্দটা দেখার সাথে সাথে তোমরা বুঝতে পারছো যে এখানে মাতা ও পিতা দুজনেরই কি আছে, সমান সমান গুরুত্ব রয়েছে, মর্যাদা রয়েছে, তাদের সমান একটা অধিকার রয়েছে। তাহলে এই জন্য মাতা ও পিতা মানে প্রথম পদ আর পরপদ দুটা পদেরই গুরুত্ব কী হবে, সমান হবে, তাদের কী হবে, মান কী হবে, সমান হবে, তখনই হবে দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসে সবসময় মাঝখানে ও লাগবে, এটা মনে রাখবে। তাছাড়াও যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে ভাই বোন, ঠিক আছে, এই যে ভাই বোন যেখানেই থাকবে সেখানে কী হবে, দ্বন্দ্ব সমাস, ভাই ও বোন, ঠিক আছে। এছাড়াও আর কিছু দ্বন্দ্ব সমাসের নিয়ম রয়েছে, ঠিক আছে। দ্বন্দ্ব সমাস আবার 6 প্রকার হয়, সাধারণ দ্বন্দ্ব, আলোক দ্বন্দ্ব, সার্থক দ্বন্দ্ব, সমাহার দ্বন্দ্ব। তো এইগুলোর অত প্রয়োজন নেই, সাধারণত তোমাদেরকে বলছি যে সমাস এইটুকু বুঝলেই, যেমন ভীম অর্জুন, ভীম ও অর্জুন, রাজা প্রজা, রাজা ও প্রজা, দিবারাত্রি, দিনেরও যতটা মহত্ব রয়েছে রাতেরও ওই সময়ই রয়েছে, রাত 12 ঘন্টার হয়, দিনও 12 ঘন্টার হয়, ঠিক আছে। এই জন্য দুটারই যখন সমান অর্থ তখন কী হবে, দ্বন্দ্ব সমাস। এবারে বিশেষ বিশেষ কিছু জিনিস রয়েছে, যেমন উচ্চ নিচ, ঠিক আছে, উচ্চ ও নিচ হয় দ্বন্দ্ব সমাসের মধ্যেই। ভালো মন্দ, ভালো মন্দ, ছোট বড়, ছোট বড়, লাল কালো, লাল কালো, হয়ে গেল। তুমি আমি, তুমি যতটা আমি অতটা, ঠিক আছে। ওই জন্যে সমান সমান এই দুটার মান, পূর্বপদ ও পরবর্তী পদের কী রয়েছে, সমান, এটা সেটা, ঠিক আছে, যারা তারা, আমরা তোমরা, এগুলো হয়ে গেল। এরপরে এই যে পড়ালেখা, পড়াটার যতটা গুণ আছে লেখাটার অতটাই গুণ আছে, হেসে কেঁদে, এইখানে আছে আসল নিয়মটা। যদি কোনো শব্দর মধ্যে মাঝে হাইফেন দেওয়া থাকে, আর সেটা আবার সমাস নির্ণয় করতে হয়, এই যে হাইফেনটা দেওয়া রয়েছে দেখা শোনা, মাঝে যে হাইফেনটা দেওয়া রয়েছে এটা দেওয়ার মানেই হলো এটা সরাসরি হয়ে গেল দ্বন্দ্ব সমাস। আর কিচ্ছু দেখতে হবে না, চোখ নুমে করে দিবি, ঠিক আছে। যেমন দেখা ও শোনা, মাঝে একটা ও লাগা থাকবে। তো এখানে দুটা নিয়ম, দুটা নিয়মের মধ্যে কি মোটামুটি বোঝার জন্যে, যে প্রথম পদ আর পরপদ বা পরপদ আর প্রথম পদ দুটারই মান গুরুত্ব কী হবে, সমান হবে।
যেমন শুয়ে বসে, ঠিক আছে, দুটো একই জিনিস। মেরে পিটিয়ে, ঠিক আছে, বা নেচে গেয়ে। তারপরে যদি এরকম টাইপের থাকে, এরকমগুলো দেয়নি বেশিরভাগই, ঠিক আছে, এগুলো দেয়নি। তিনটা করে শব্দ রয়েছে, স্বর্গ মর্ত পাতাল। তো এইখানে দেখবে ওই হাইপেন দেওয়া রয়েছে। হাইপেন দেওয়া আছে মানে কি, মাঝে যে হাইপেনগুলো দিয়ে রয়েছে তার মানে হচ্ছে দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। তো এইগুলো নির্দ্বিধায় তোমরা করবে, ঠিক আছে। যেমন এই যে 19-20, 21-22, হার জিত, কম বেশি, ঠিক আছে। যদি বা লাগা থাকে, মাঝে কোনো শব্দ যদি বা লাগা থাকে, তাহলেও কী হবে, দ্বন্দ্ব সমাস হবে। এবারে এখানে দেখো হাইফেন দিয়ে আছে ভাই বোন, মানে কি হয়ে গেল, দ্বন্দ্ব সমাস। এখানেও দেখো লেখা আছে জলে স্থলে, মানে কি হয়ে গেল, হাইফেন দিয়ে আছে মানে দ্বন্দ্ব সমাস। আর দেখার কোনো প্রয়োজনই নেই, বাকিগুলো কি হচ্ছে যাচ্ছে, মাঝে একটা লাগান দিয়ে দ্বন্দ্ব সমাস করে দিলেই হয়। এরপরে সার্থক দ্বন্দ্ব রয়েছে। তো সার্থক দ্বন্দ্ব তো দেখবো, এখানে প্রতিটা জিনিসে ওইটা রয়েছে, কাগজপত্র, ঠিক আছে। মাঝে হাইপেন দেওয়া মানেই আর কোনো দেখার প্রয়োজন নেই, সবগুলোতে দেখো হাইপেন দেওয়া রয়েছে, সমাহার দ্বন্দ্ব, ঠিক আছে। এখানেও ওই যেমন লেখা আছে যে দুধ কলা, ঠিক আছে, দুধ আর কলার মাঝে হাইপেন রয়েছে। ডাল ভাত, ঠিক আছে, জন্ম মৃত্যু। এই তো এখানে যেমন একটা নাই এখানে, ঠিক আছে, শীতাংশ। তো এরকম কোনো একটা দুটো ব্যতিক্রম হতে পারে, তো এটার মানে এটা নয় যে পরীক্ষাতে এটাই আসবে, ঠিক আছে। তো এরপরে দ্বন্দ্ব সমাস বুঝতে পেরেছো সবাই নিশ্চয়ই। আর এরপরে আমরা আসবো কর্মধারয় সমাস, ঠিক আছে। তো কর্মধারয় সমাসে একটু অন্য রকম নিয়ম রয়েছে, ঠিক আছে। কর্মধারয় সমাসটার শব্দটা দেখে আমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে। কর্মধারয় আবার 5টা ভাগ হয়, ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে দেখো। সাধারণ কর্মধারয়, মধ্যলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমতি কর্মধারয়, রূপকের কর্মধারয়। তোমাদের পরীক্ষাতে যেগুলো আসবে বেশিরভাগ প্রশ্ন উপমান কর্মধারয় থেকে আসবে, বা উপমতি থেকে, বা রূপক থেকে। প্রথমেরগুলো থেকে সাধারণ থেকে আসবে না সাধারণত। যেমন লাট সাহেব, তো এখানে দেখবে একটা শব্দ রইবে, কোনো দুটা শব্দ এরকম বোঝা যাবে না, যেমন ওখানে ছিল দ্বন্দ্ব সমাসে। যেমন মাতৃদেবী, দেবর্ষি, ঠিক আছে। তো এখানে দেখো যে যেই লাট সেই সাহেব, লাট সাহেব। যিনি মাতা তিনি দেবী, যিনি দেব তিনি ঋষি, দেবর্ষি। এগুলো হচ্ছে সাধারণ এই কর্মধারয়। যেমন দাদা ঠাকুর, ঠিক আছে। তো দাদা ঠাকুর একজনকেই বলা আছে, এখানে দুজনের কথা বলা হয়নি। তো যিনি দাদা সেই ঠাকুর, দাদা ঠাকুর। যেমন বট বৃক্ষ, তো বট বৃক্ষ, বৃক্ষটাই হচ্ছে বট, তো যেই বট সেই বৃক্ষ। এবারে যেমন অগ্নিবীণা রয়েছে, যে যেই অগ্নি সেই বীণা। পাণ্ডুলিপি, পাণ্ডু যে লিপি, যেমন পণ্ডগ্রাম রয়েছে, পণ্ড যে গ্রাম, ঠিক আছে। তো এরকম কর্মধারয় সমাসে কিন্তু সবসময় একটা দেখবে যে শব্দর মধ্যে কোনো দুটা জিনিসের কথা বলা হবে না, পদ যদিও দুটো হয় কিন্তু। যেমন এখানে কাঁচা মিঠে দিয়ে আছে, কাঁচা অথচ মিঠে, হৃষ্টপুষ্ট, ঠিক আছে। এগুলো দেখে কোনো সময় তোমাদের হয়তো কনফিউজ হতে পারে। তো এগুলো কী বটে, বিশেষণে যখন মিল হয় তখন বলা হয় এরকম, ঠিক আছে। তো যাই হোক, অনেক রয়েছে এখানে উদাহরণ। সহজ সরল রয়েছে, সহজ অথচ সরল। এগুলো এরকম করো না যে সহজ ও সরল, ঠিক আছে। এখানে আমি বারবার বলেছি যে সহজ হচ্ছে একটা আলাদা শব্দ যার অর্থ সহজ। সরল মানে কি, সরল মানে ওর অর্থ আলাদা, ঠিক আছে। তো এগুলো হবে এরকমই, কিন্তু এখানে দ্বন্দ্ব সমাস ভুল করে করতে যেও না। কর্মধারয় যেমন আরও রয়েছে, যেমন দুধ ভাত, ঠিক আছে, দুধ মাখা ভাত। কেশ তেল, কেশে মাখা তেল। বাষ্পযান, স্বর্ণযান, ভাগ্যশ্রী, ঘর জামাই। এগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন ঘর জামাই, ঘরে পালিত জামাই, ঠিক আছে। যেমন ধূপদানি, ধূপ রাখিবার দানি। প্রীতি ভোজ, প্রীতি উপলক্ষে ভোজ, ঠিক আছে। এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে অনেকেই। তারপর যেমন বরফ জল রয়েছে এখানে, তো কি বরফ মিশ্রিত জল, ঠিক আছে। যেমন পঞ্চদশ, পঞ্চ অধিক দশ। তো কর্মধারয় সমাজ থেকে এরকম আসতে পারে প্রশ্ন তোমাদের জন্য। তাছাড়াও আরও কিছু এখানে রয়েছে, ঠিক আছে। যেমন এগুলোর মধ্যে রয়েছে যে কাগজ কালো, কাজল কালো, ঠিক আছে, কাগজ কালো নেই, কাজল কালো। তারপরে রয়েছে যেমন স্বর্গসুখ, স্বর্গের মতো সুখ, ঠিক আছে। এরপরে আরও কিছু রয়েছে এই কর্মধারয়ের অনেকগুলো নিয়ম, ঠিক আছে। এমনিই তো এর 5টা ভাগ। যেমন পুরুষ সিংহ, তো পুরুষ সিংহের ন্যায়। যেমন চরণ পদ্ম, চরণ পদ্মের ন্যায়, ঠিক আছে। আর শেষের দিকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে রূপক কর্মধারয়। তো রূপক কর্মধারয়ে এইগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেমন করে ইম্পর্টেন্ট না, এইগুলো বোঝাও খুব সহজ। এখানে একটা শব্দর মধ্যে তুমি একটা মূল শব্দ পাবে, একটা উপশব্দ পাবে, বা উপসর্গ পড়তে এরকম। তো মন মাঝি মানে কি, মনরূপ মাঝি। কালো সন্ধি, কালো রূপ সন্ধি।
দেহপঞ্জিকা দেহরূপ পঞ্জিকা, আর স্নেহপাশ স্নেহরূপ পাশ। তো এইরকম ধরনের অনেকগুলো তোমরা উদাহরণ এখানে রয়েছে, দেখে নাও। ঠিক আছে, যেমন রসানুল, রসানুল, রস মানে কি রাগ করা, রস রূপ অনল। ঠিক আছে, অনল মানে কি আগুন। যেমন আশালতা, আশারূপ লতা। ঠিক আছে, তো এইরকম ধরনের প্রশ্ন তোমাদের জন্য পরীক্ষায় যে কোনো সময় মানে তোমাদের এইগুলো যাতে ভুলে না যায়ও তার জন্য এইগুলো বলছি বারবার মনে রাখার জন্য। যে যেমন আরেকটা রয়েছে জ্ঞান লোক, জ্ঞান রূপ লোক। তো যদি এরকম রূপক কর্মধারা হয় তাহলে কিন্তু এরকম হবে। ঠিক আছে, এরপরে তোমাদের চলে আসি আমরা অবয়ভাব সমাসে। ঠিক আছে, তো অবয়ভাব সমাসটা একটু আরও সহজ। ঠিক আছে, যদি তোমরা এখন পর্যন্ত উপসর্গ আর প্রত্যয় না জেনে থাকো তাহলে তোমাদের জন্য এটা সমস্যা হতে পারে। উপসর্গ হচ্ছে কি, যে কোনো মূল শব্দের আগে দিকে যেটা এসে করে লেগে যায়, মানে সামনের দিকে সব মূল শব্দের সাথে যোগ দিয়ে সেই শব্দর অর্থ পরিবর্তন করে, তাকে বলা হয় উপসর্গ। আর প্রত্যয় কোনটা, কোনো মূল শব্দের শেষের দিকে যোগ হয়ে যে শব্দর পরিবর্তন করে তাকে বলা হয়, শব্দর মূল ভাবটা পরিবর্তন করে তাকে বলা হয় প্রত্যয়। তো এখানে দেখো উপসর্গ সমেত এড করা আছে, যেমন উপকূল, এখানের মূল শব্দ হচ্ছে কি কুল। ঠিক আছে, তো কুল শব্দের সাথে কি অ্যাড হয়েছে, উপটা হয়েছে। তাহলে যদি এরকম থাকে তাহলে কি হবে, অবয়ভাব সমাস হবে। তো ওটার বেশ বাক্যটা কি, কুলের সমীপ। উপবন, বনের সাদৃশ্য। আজীবন, জীবন পর্যন্ত। তো এখানে আটা কি বটে, আটা হচ্ছে এখানে উপসর্গ। ঠিক আছে, এই যে আটা, আর জীবনটা হচ্ছে কি মূল শব্দ। প্রতিদিন, এখানে দিন শব্দটা হচ্ছে মূল শব্দ। ঠিক আছে, প্রতিটা হচ্ছে এর উপসর্গ। তো যেখানেই উপসর্গর ব্যবহার করা হয়ে থাকবে, এখানে নিচটাতে দেখো লেখা আছে যে যদি যেখানে এখানে অপ আ আর প্রতি অব্যয়বার্থ অর্থ হয়েছে। ঠিক আছে, তো এরকম যদি কোথাও লাগা থাকে তাহলে কী হবে, ওটা অবয়ভাব সমাস হবে। ঠিক আছে, তাছাড়াও যেমন আরও নিচে রয়েছে। ঠিক আছে, যে অনুকূল, কুলটা হচ্ছে মূল শব্দ, অনুটা হচ্ছে এর, তো কুলের যোগ্য, কুলটা হচ্ছে এর উপসর্গ। ঠিক আছে, যেমন অনুরূপ, রূপের যোগ্য। তো অনুটা হচ্ছে কি এখানে কি, রূপটা হচ্ছে এর মূল শব্দ। অনুভব, ভবটা হচ্ছে কি এই যে, তো ভাবের যোগ্য। তো এরকম ধরনের প্রশ্ন হতে পারে তোমাদের জন্য। আর আরও কিছু রয়েছে, যেমন এখানে রয়েছে যে উপকূল, উপনগর। ঠিক আছে, উপকণ্ঠ, কণ্ঠের সমীপ। আর সন্ধ্যা নাগাদ, সন্ধ্যার কাছাকাছি। আর উপবন মানে বনের সমীপ। তো এই ধরনের প্রশ্ন তোমাদের সমাসের মধ্যে আসতে পারে, যেটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। যেমন উপদ্বীপ, ঠিক আছে, তো কি দ্বীপের সাদৃশ্য। উপসাগর, সাগরের সাদৃশ্য। উপকথা, কথার সাদৃশ্য। উপকাহিনী, কাহিনীর সাদৃশ্য। উপগ্রহ, গ্রহের সাদৃশ্য। সাদৃশ্য মানে কি, ওরকমই দেখতে, মানে সাদৃশ্য মানে একইটা বস্তু খালি আকারে ছোট বড়। ঠিক আছে, যেমন এটা বুঝবে কি করে, যেমন একটা বর্গর ছবি আমি বানাচ্ছি। ঠিক আছে, এখানে ধরো একটা আমি বর্গর ছবি বানালি, এটাকে ছোট বর্গ, একটা বড় বর্গ বানাই, দুটাই সাদৃশ্য, এটাও বর্গ ওটাও বর্গ, দেখতে একই রকম কিন্তু ছোট বড়। যেমন এখানে লেখা আছে যে উপগ্রহ, গ্রহ মানে হচ্ছে অনেক বড় গ্রহ, আর উপগ্রহ মানে হচ্ছে সেটা ছোট হবে। তো যেমন এখানে দিন, তারপর নিয়ে আছে যে প্রতিদিন, প্রতিদিনটা আছে কি দিন দিন। ঠিক আছে, তো এরকম ধরনের রয়েছে। যেমন ফ্রি বছর, তো বছর বছর, ফির বছর, তো বছর বছর। প্রতিবার, বারবার হবে। এলে সব কি বটে, অবয়ভাব সমাস বটে। প্রত্যেক, এক এক। প্রতিমান, মান মান। প্রতিমাস, মাস মাস। প্রতি ঘর, ঘর ঘর। ঠিক আছে, তো এইরকম অবয়ভাব সমাস থেকে আসে থাকে। এবারে বাকি যে তোমাদের সমাসগুলো রয়েছে সেগুলো হচ্ছে খুবই সহজ। ঠিক আছে, যেমন এই যে এগুলো একবার দেখলেই মনে থাকবে। ঠিক আছে, তোমাদের যতগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে যে অনুগমন, তো এই গমনের পশ্চাৎ। অনুতাপ, তাপের পশ্চাৎ। অনুরাগ, রাগের পশ্চাৎ। অনুরোধ, আর রোধের পশ্চাৎ। তাছাড়াও যেমন এখানে রয়েছে যে উপনদী, উপনদী মানে কি ক্ষুদ্র নদী। উপসাগর, ক্ষুদ্র সাগর। উপগ্রহ, ক্ষুদ্র গ্রহ। তো এইগুলো যেরকম করে চেঞ্জ করবে, এখনই আমরা উপগ্রহকে একটু অন্যরকম করে চেঞ্জ করলাম, মানে চেঞ্জ করলাম বলতে কি যে বেশ বাক্য করলাম। তো উপগ্রহর আমরা এখন একটু আগে কী করলাম, যে গ্রহের সাদৃশ্য। তো এইগুলো কী বটে, অবয়ভাব সমাস বটে। ঠিক আছে, সব অবয়ভাব সমাস। উপভাষা, ক্ষুদ্র ভাষা। ঠিক আছে, উপশাখা, ক্ষুদ্র শাখা। তো এরকম টাইপের হতে পারে তোমাদের মানে প্রশ্ন আসবে কালকের পরীক্ষাতে। এইবারে এইগুলো শেষ হওয়ার পরে এখানে অনেক উদাহরণ আরও নেওয়া রয়েছে, তোমরা যদি দেখার ইচ্ছা হয় তাহলে এগুলো দেখতে পারো। আর লাস্ট যেটা রয়েছে সেগুলো তোমাদের
কিছু আরও সমাস রয়েছে, যেমন আমরা আলোচনা করলাম কি কি, তাহলে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস আর অবয়ভাব সমাস। এছাড়াও তোমাদের আরও কিছু সমাস রয়েছে, সেগুলো হচ্ছে কি কি, যেমন তৎপুরুষ, ঠিক আছে, তৎপুরুষ রয়েছে, তার সাথে রয়েছে দ্বিগু সমাস রয়েছে আর বহুব্রীহি সমাস রয়েছে। তো সেগুলো আমরা এখনই আলোচনা করে নেব। তো বাকি যে তিনটা সমাস রয়েছে সেটা হচ্ছে একটা তৎপুরুষ সমাস, ঠিক আছে। তৎপুরুষ সমাসে আমরা কি জানব, তৎপুরুষ সমাসের মূল জিনিস হচ্ছে কী হবে, ন পরপদ প্রধান হইলে তৎপুরুষ সমাস হয়, ঠিক আছে। তো এখানে আমরা দেখলেই, উদাহরণগুলো দেখলেই মনে হবে যে রান্নাঘর, ঠিক আছে। তো রান্নার নিমিত্ত ঘর, ঘর শব্দটা হচ্ছে মূল, রান্নাটা হচ্ছে ওর সাধারণ শব্দ। এবারে যেমন রাজপুত্র, রাজার পুত্র, পুত্রটা হচ্ছে মূল শব্দ, তাহলে এই যে পরপদটা রয়েছে এখানে প্রধান। এরপরে যে দ্বিগু সমাস রয়েছে, দ্বিগু সমাস তোমরা এলে, পরীক্ষাতে এলে কোনো সমস্যা নেই, যে যে সামসিক পদে প্রথম পদের ভাগটা, মানে প্রথম ভাগটা সংখ্যাবাচক হবে, সংখ্যাবাচক 1 2 3 4 5 6 এরকম যে কোনো সংখ্যা হতে পারে, যেমন পঞ্চবটি, ঠিক আছে, 5টি বাটের সমাহার, শতাব্দী, শত অব্দের বর্ষা। এইরকম না থেকেও যদি তোমাদের থাকে দশানন, ষোড়ানন, তো যেখানেই সংখ্যা শব্দ থাকবে, দশানন মানে কি 10 জারান, যেমন চতুর্ভুজ, তো চতুর্ভুজ মানে কি যা 4টা ভুজ, ঠিক আছে। তো এরকম শব্দ থাকলেই কিন্তু তোমরা কি দেখবে বলো, দ্বিগু সমাস হবে, ঠিক আছে। আর লাস্ট যেটা সমাসের মধ্যে রয়েছে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তো এখানে কি পাবে, বহুব্রীহি সমাসে দেখো কি বলছে, যে সমাসের নিজের সামান্য অর্থ ছেড়ে, নিজের সামান্য অর্থ ছেড়ে বিশেষ অর্থ প্রকাশ করবে তাকে বলা হয় বহুব্রীহি সমাস। মানে সমাসটার যে পদগুলো থাকবে, এই পূর্বপদ পরপদ এইগুলো মিলে কি হবে, একটা অন্য শব্দ আসবে। উদাহরণ কেমন নিয়েছে দেখো, লম্বা উদর যাহার লম্বদর, ঠিক আছে, লম্বা উদর যাহার লম্বদর, তাহলে বিশেষ অর্থটা কী হচ্ছে, গণেশকে বলা হয় লম্বদর। যেমন বিনা পানি, পানি, এই বিনা পানিতে যাহার মানে সরস্বতী, বিনা পানিতে যাহার মানে সরস্বতী, তাহলে এরকম একটা অন্য অর্থ বেরিয়ে আসবে, তাকে বলা হয় আমরা বহুব্রীহি সমাস, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবে, ঠিক আছে। আর সমাস তোমাদের এখানেই শেষ হলো, সম্পূর্ণ সমাসের আমরা আলোচনা করলাম। এরপরে তোমাদের যেটা পরবর্তী ভিডিও আসবে সেটা হচ্ছে তোমাদের যে রাজকাহিনী রয়েছে সিলেবাসে, সেখান থেকে একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে সম্পূর্ণ রাজকাহিনীর যে কটা ছোটো ছোটো প্রবন্ধ টাইপের যে গল্প রয়েছে কাহিনী দিয়ে সেটা আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। শেষ সময় বলবো, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন। তো চলো আসছি পরবর্তী ভিডিও নিয়ে।